হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, মিত্রা জিএস ফোরামে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির উপরে 5 ইয়ার্স প্ল্যান। তো চলো এটাকে শুরু করা যাক। শুরু হচ্ছে আমাদের কি দিয়ে, একটা মোটিভেশন দিয়ে, কি সাকসেস ইজ দ্য সাম অফ স্মল এফোর্ট রিপিটেড ডে ইন অ্যান্ড ডে আউট। তাহলে কি বলতে চাইছে, না আমাদের ছোট ছোট এফোর্ট কে যোগ করে তবেই আমাদের সাকসেস হবে। ঠিক আছে, রিপিটেড করতে হবে এবং प्रत्येक दिन এটাকে করতে হবে। सक्सेस हम लोगों को तभी मिलेगा जब हम लोग स्मॉल छोटा छोटा एफर्ट देंगे। ठीक है, स्मॉल छोटा छोटा एफर्ट को हम लोग ऐड करेंगे, रिपीटेड करेंगे एंड डेली करेंगे। एक दिन करने से कुछ नहीं होने वाला। तो चलिए अब शुरू करते हैं 5 इयर्स प्लान ऑफ इंडिया। पहले क्या है ना, एम विश्वेश्वरैया। इनको तो आप पहचानते ही होंगे, एम विश्वेश्वरैया। एम विश्वेश्वरैया की बोलते, द क्रेडिट फॉर conceptualizing the idea of planning goes to এম বিশ্বেশ্বরাইয়া। তাহলে এখানে কি বলতে চাইছে, না এম বিশ্বেশ্বরাইয়া একটা প্ল্যানিং দিচ্ছে, কনসেপচুয়ালাইজিং আইডিয়া অফ প্ল্যানিং দিচ্ছে। এই ইনি হচ্ছেন একজন ভিশনারি ইঞ্জিনিয়ার। ইনি কে ছিলেন, একজন ভিশনারি ইঞ্জিনিয়ার এবং স্টেটসম্যান অফ মাইসোর। ঠিক আছে, ইনার ইনি একটা বই লিখেছিলেন, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। এই বইটা তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এক্সামের জন্য জিজ্ঞেস করতে পারে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটা কে লিখেছে। তাহলে आंसर কি হবে, এম विश्वेश्वरैया। क्या हुआ यहाँ पर कि एम विश्वेश्वरैया ने प्लानिंग का एक कंसेप्चुअलाइजिंग आइडिया दिया, सबको दिया। ठीक है, अपने किताब पे, कौन सा किताब था ना, प्लान इकोनॉमी फॉर इंडिया। कब, कौन से टाइम में, टाइम पीरियड का क्या था ना, 1934 में। इसके बाद देखिए, इसके बाद এরপরে কি হচ্ছে না, ইন 1938, 1938 কি হচ্ছে, কংগ্রেস, তখনকার দিনে কি নাম ছিল, আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কি করছে, নেতাজি সুভাষ চন্দ্র বোস, ঠিক আছে, নেতাজি সুভাষ চন্দ্র বোসকে, বোসের আন্ডারে, মানে তখন নেতাজি সুভাষ চন্দ্র বোস কিন্তু প্রেসিডেন্ট ছিল। ঠিক আছে, নেতাজি, এই যে নেতাজি সুভাষ চন্দ্র বোস কি করছে না, ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করছে। ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করে এর যে হেড আছে, এর হেড কাকে করা হচ্ছে না, पंडित जवाहरलाल नेहरू के करा হচ্ছে। क्या बोला मैंने कि 1938, 1938 में कांग्रेस व आईएनसी, इस नाम को याद रखना। ठीक है, 1938 में आईएनसी का जो प्रेसिडेंट था सुभाष चंद्र बोस, इन्होंने क्या किया, नेशनल एक प्लानिंग कमेटी बनाया, नेशनल प्लानिंग कमेटी बनाया। और उसको, उसका चेयरमैन व प्रेसिडेंट किसको बनाया ना, पंडित जवाहरलाल नेहरू। तो द फर्स्ट attempt to develop the national plan for India came in 1938। চলো নেক্সট দেখি, এরপরে কি আসছে না, দেখো এরপরে আসছে বোম্বে প্ল্যান। বোম্বে প্ল্যানে আমাদের এখানে 8 জন আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ঠিক আছে, এই 8 জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট একটা প্ল্যান নিয়ে এসেছিল, ইকোনমিকে, যাতে ভারতবর্ষের ইকোনমিকে যাতে শুধরানো যায় বা ঠিক করা যায়। এই প্ল্যানটা নিয়ে এসেছিল 1944-এ। এই প্ল্যানটাকেই বলা হচ্ছে বোম্বাই प्लान। তাহলে এই যে इंडस्ट्रियलिस्ट, यहाँ पर क्या हुआ, एक बॉम्बे प्लान लाया गया, किसके द्वारा लाया गया, इन इंडस्ट्रियलिस्ट के द्वारा। ठीक है, कौन थे ये लोग, जिसमें से देखो एक तो था टाटा, एक हम लोग का बिरला। ठीक है, ऐसे 8 आपका इंडस्ट्रियलिस्ट थे। ठीक है, इन 8 इंडस्ट्रियलिस्ट ने मिलकर एक प्लान दिया कि कैसे इंडिया की इकोनॉमी को डेवलप किया जा सके। इसी को कहते हैं बॉम्बे प्लान। इसके बाद क्या हुआ कि गांधीयन प्लान लाया गया। कब लाया गया, 1944 में। কি আছে দেখি, ইট ওয়াজ ড্রাফটেড বাই আচার্য শ্রীমান নারায়ণ আগরওয়াল। এই নামটা মনে রাখবে সবাই, ঠিক আছে, আচার্য শ্রীমান নারায়ণ আগরওয়াল।
এ কি করেছিল, এই গান্ধান প্ল্যানটাকে ইন্ট্রোডিউস করেছিল 1944-এ। কি বলছে না এখানে কিসের উপর জোর দেওয়া হয়েছিল দেখো, ইকোনমিক ডিসেন্ট্রালাইজেশনের উপর উইথ প্রাইমারি টু রুরাল ডেভেলপমেন্ট বাই দ্য ডেভেলপিং কটেজ ইন্ডাস্ট্রি। ঠিক আছে, কটেজ ইন্ডাস্ট্রির উপরে মানে জোর দেওয়া এখানে हয়েছিল। তাহলে गांधीयन प्लान कब आया, 1944 में आया। 1944 में जो गांधीयन प्लान लाया किसने लाया ना, आचार्य श्रीमन नारायण अग्रवाल ने लाया। इसमें डिसेंट्रलाइजेशन के ऊपर जोर दिया गया, ठीक है, विद प्राइमरी एंड रूरल डेवलपमेंट के ऊपर जोर दिया गया और कॉटेज इंडस्ट्री के ऊपर जोर दिया गया। इसके बाद 1945 में, ठीक है, 1945 में मानवेंद्र नाथ रॉय, एम एन रॉय, ये एम एन रॉय ने क्या किया, एक प्लान दिया। क्या प्लान दिया ना, पीपल्स प्लान। तो पीपल्स प्लान कहा जाता है, ठीक है, इसको पीपल्स प्लान का कहा जाएगा। प्लान में क्या था ना, 10 years पीरियड विद ग्रेटर प्रायोरिटी गिवन टू एग्रीकल्चर। मतलब 10 साल का एक प्लानिंग के बारे में बोला गया और वहां पर एग्रीकल्चर के ऊपर ज्यादा से ज्यादा फोकस करने बोला। और किस पे बोला कि नेशनलाइजेशन ऑफ ऑल एग्रीकल्चर रिलेटेड प्रोडक्शन वाज द मेन फीचर। তাহলে এখানে আমরা দেখতে পেলাম কি না, এম এন রয়, এই এম এন রয় কি করছে না, পিপলস প্ল্যান নিয়ে আসছে। পিপলস প্ল্যান নিয়ে আসছে কবে নিয়ে আসছে, 1945-এ এই পিপলস প্ল্যান নিয়ে আসছে। এই প্ল্যানে যে পরিধি রয়েছে বা টাইম পিরিয়ড রয়েছে সেটা কত বলছে না, 10 years এর কথা বলা হচ্ছে। এই 10 years এর সময় কি করা হবে না, এগ্রিকালচারের উপরে জোর দেওয়া হবে। ঠিক আছে, এগ্রিকালচারের উপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া কি বলছে না, ন্যাশনালাইজেশন করা হচ্ছে। কিসের ন্যাশনালাইজেশন করা হচ্ছে দেখো, ন্যাশনালাইজেশন অল एग्रीकल्चरल रिलेटेड प्रोडक्शन। ऑल ये जो ऑल एग्रीकल्चर के ऊपर जो যে প্রায়োরিটি দেওয়া হয়েছিল সেই এগ্রিকালচার রিলেটেড যত প্রোডাকশন ছিল সেই সমস্ত প্রোডাকশনের উপরে ন্যাশনালাইজেশন করার কথা এখানে বলা হয়েছে। নেক্সট দেখবো, নেক্সট দেখো আমাদের জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ কি কনসেপ্ট দিয়েছিল না, কনসেপ্ট অফ সর্বোদয়া। কনসেপ্ট অফ সর্বোদয়া কখন দিয়েছিল, 1950 সালে জয়প্রকাশ নারায়ণ আমাদের কনসেপ্ট অফ সর্বোদয়া দিয়েছিল। এই সর্বোদয়া প্ল্যান বলতে কি বোঝানো হচ্ছে না, সবার জন্য কি হচ্ছে না, সবার জন্য এই প্ল্যানটা, সবার জন্য, ঠিক আছে, সবার জন্য। তাহলে সর্বদয় প্ল্যানে কি বলা আছে, ইট ওয়াজ ড্রাফটেড বাই জয়প্রকাশ নারায়ণ। দিস প্ল্যান এমফাসাইজ অন এগ্রিকালচার এন্ড স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রি। তাহলে দেখো এখানেও কিন্তু এগ্রিকালচারের উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে, কৃষির উপরে কিন্তু এখানেও জোর দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং তার সাথে সাথে কটেজ ইন্ডাস্ট্রির উপরেও কিন্তু জোর দেওয়া হয়েছে। এখানেও কিন্তু কটেজ ইন্ডাস্ট্রি কিন্তু বাদ যায়নি, ঠিক আছে, এগ্রিকালচার এবং স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রির উপরেও কিন্তু এখানে জোর দেওয়া হয়েছে, কৃষির উপর জোর দেওয়া হয়েছে, কটেজ ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয়েছে। কবে জোর দেওয়া হয়েছে আমাদের জোর দিতে বলেছে 1950 সালে। কে বলেছে, আমাদের জয়প্রকাশ নারায়ণ। কোন জায়গায় বলেছে না, কনসেপ্ট অফ সর্বোদয়া একটা প্ল্যান তিনি দিয়েছিলেন, সেই প্ল্যানে বলা হয়েছে। জয়প্রকাশ নারায়ণের উপরে দেখো কি কি অ্যাওয়ার্ড আমাদের ইয়ে পেয়েছে, যেমন একটা হচ্ছে আমাদের ভারত রত্ন। ঠিক আছে, ভারত রত্ন কবে পেয়েছে, 1999 সালে। দেখো পোস্টমাস মানে মারা যাওয়ার পরে তিনি ভারত রত্ন পেয়েছে, পাবলিক অ্যাফেয়ার্স এর আন্ডারে। রামন ম্যাগসেসে, রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছে 1965 সালে পাবলিক সার্ভিসে। জয়প্রকাশ নারায়ণের কিছু লিটারারি ওয়ার্ক এখানে দেওয়া আছে, যেমন টুগেদার স্ট্রাগল 1946 সালে, মাই পিকচার অফ সোশ্যালিজম এটা দেওয়া হয়েছে 1946 সালে, সোশ্যালিজম টু সর্বোদয়া 1957 এ, রিকনস্ট্রাকশন অফ ইন্ডিয়ান পলিটি 1959 এবং টুয়ার্ড টোটাল রেভলিউশন। এই সব বইগুলো জয়প্রকাশ নারায়ণের দ্বারা লিখা লিখা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে जयप्रकाश नारायण के बारे में थोड़ा सा जान लेते हैं। एग्जाम में हो सकता है, एग्जाम में स्टैटिक এখানে কোনটা আসবে, एग्जाम में स्टैटिक जीके के ऊपर, ठीक है, स्टैटिक जीके के रिलेटेड यहाँ पर पूछ सकता है। क्या पूछ सकता है, एक तो हो गया आपका भारत रत्न, ठीक है,
भारत रत्न कब मिला था हम जयप्रकाश नारायण को? 1999 में। ठीक है। कब? मरने के बाद, यानी कि पोस्टोमस। पोस्टोमस। ঠিক আছে, মানে মৃত্যুর পর। মৃত্যুর পর। পোস্টমাস মানে হচ্ছে মৃত্যুর পর, পাবलिक अफेयर से। এবং এরপরে আরেক और क्या मिला? रामन मैग्सेसे अवार्ड। कब? 1965 में। इसके अलावा कुछ बुक्स का नाम है। ठीक है। टुवर्ड स्ट्रगल, माय पिक्चर्स ऑफ सोशलिज्म, सोशलिज्म टू सर्वोदय 1955, रिकंस्ट्रक्शन ऑफ इंडियन पॉलिटी 1959, एंड टुवर्ड टोटल रिवोल्यूशन। तो ये सारे किताब जयप्रकाश नारायण ने लिखा। इसके बाद क्या हुआ? देखो, इसके बाद उस टाइम पीरियड में, ठीक है, उस टाइम पीरियड में ब्रिटिश ऑफ इंडिया इंडिया को फ्रीडम मिल गया। मतलब हम लोगों को फ्रीडम मिल गया, आजादी मिल गया। তা আমাদের তাহলে এখানে কি বললাম? আমরা এখানে স্বাধীনতা পাচ্ছি। ঠিক আছে। আমাদের কত সালে স্বাধীনতা পাইছি? 1947 তে 15 আগস্টে আমরা এখানে স্বাধীনতা পাচ্ছি। স্বাধীনতা পাচ্ছি। তাহলে এইখানে যখন আমরা স্বাধীনতা পাচ্ছি, ঠিক আছে, স্বাধীনতা আমরা কিভাবে পেলাম? আমাদের গোটা, এটা যদি আমাদের গোটা ভারতবর্ষ হয়, তাহলে ভারতবর্ষকে আমরা, তোমার প্রথম তো দুটো ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে। তাহলে দুটো ভাগে, একদিকে একদিকে আমাদের পাকিস্তান, ঠিক আছে, মাঝখানে ভারত, এবং আরেকটা আমাদের অংশ হয়ে গেল আমাদের পূর্ব পাকিস্তান, ইস্ট পাকিস্তান। আর একটা সাইডে আমাদের ওয়েস্ট পাকিস্তান, আর মাঝখানে আমাদের ইন্ডিয়া। তাহলে এইভাবে আমাদের দেশে কিন্তু ভাগ হয়ে গেল। দেখতে পাচ্ছ এখানে এখানে তাহলে একদিকে পাকিস্তান রয়েছে, একদিকে ইন্ডিয়া রয়েছে। তাহলে এইখানে দেখো, একটা জিনিস তোমরা যদি লক্ষ্য করো, তাহলে দেখবে এই যে পোর্শনটা রয়েছে না, এই যে পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটায় এগ্রিকালচারের জন্য মানে খুব উন্নত ছিল এই জায়গাটা। ঠিক আছে। যদি আমি এখানে একটু ইয়েতে দেখাই, যে এই যে এইখান দিয়ে দেখবে তোমার সিন্ধু নদী এখান দিয়ে আহ, তোমার পাকিস্তানে ঢুকে আমাদের আরব সাগরে পড়েছে, আরব সাগরে পড়ছে। ঠিক আছে। এইখান দিয়ে আমাদের তোমার বিভিন্ন যে নদীগুলো আছে, আমাদের ঝিলাম, বিতস্তা, ঠিক আছে, আমাদের আহ সতলেজ, এই যে রবি, এই নদীগুলো এইখান দিয়ে আমাদের পাকিস্তানে প্রবেশ করছে, তাই না? তো আর এই দিক থেকে আমাদের গঙ্গা বেরিয়ে এইদিকে আমাদের প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে পুরো জমিটা দেখছো, এই জমিটা পুরোপুরি ভাবে এগ্রিকালচারাল ল্যান্ডে খুব উন্নত ছিল। ঠিক আছে, কৃষি জমি। ঠিক আছে, এটাকে যদি আমি কি বলি, তাহলে কৃষি জমি। এই কৃষি জমি বেশিরভাগটা কোথায় চলে গেল? বেশিরভাগটা চলে যাচ্ছে পাকিস্তানে। এই দিকেও ঠিক সেরকম ভাবে, এইদিকে আমাদের গঙ্গা ঢুকছে, এই দিক দিয়ে উপর দিক দিয়ে আমাদের এই দিক দিয়ে বাংলাদেশে আমাদের ব্রহ্মপুত্র নদী ঢুকছে। ঠিক আছে, মানে তখনকার দিনে পুরো টোটালটা, এটা টোটালটা বাংলা ছিল, তাই না? পুরো টোটালটা বাংলা ছিল। তাহলে এইটা যখন ভাগ হয়ে গেল, এই যে এই জায়গাটা যখন ভাগ হয়ে গেল, তখন এই যে পোর্শনটা ছিল উর্বর যে জমিটা, যেখানে গঙ্গা এবং ব্রহ্মপুত্র মিলছে, সেই যে এই যে পুরো জমিটা, এই জমিটাও আমাদের কিন্তু ইস্ট পাকিস্তানে চলে গেল। তার মানে এই যে কৃষি জমি একটা সাইড চলে গেল এইদিকে, একটা সাইড চলে গেল এইদিকে, যার ফলে কি হচ্ছে, ভারতে এগ্রিকালচারের ক্ষেত্রে এই টাইমে কিন্তু একটা বিশাল প্রবলেম দেখা দিল। কখনকার কথা বলছি? 1947-এর মধ্যে। 1947-এর মধ্যে, ঠিক আছে। তাহলে এই যে 1947-এ এই যে ঘটনাটা ঘটলো, এর ফলে ভারতে কি প্রচুর পরিমাণে খাবারের সংকট দেখা দিল। প্লাস কি হলো, লোকেরা, কিছু লোক এদিক থেকে এদিকে গেল, আবার কিছু লোক এদিক থেকে এদিকে এলো, যার ফলে কি হচ্ছে, সেখানে প্রচুর পরিমাণে আমাদের আহ, খাবারের যে সংকট, সেটা উৎপন্ন হয়ে গেল। সেই কারণে কি করা হচ্ছে সরকারের তরফ থেকে, 15 মার্চ 1950 সালে একটা প্ল্যানিং কমিশন এস্টাবলিশ করা হচ্ছে। ভারত সরকারের তরফ থেকে একটা প্ল্যানিং কমিশন এস্টাবলিশ করা হলো 15 মার্চ
1955 তাহলে 15 मार्च 1950 को 1950 को एस्टेब्लिश किया गया प्लानिंग कमीशन। ठीक है, इतना इसको याद रखना पड़ेगा, ठीक है, डेट को, क्योंकि ये डेट एग्जाम में पूछा जा सकता है। इसके बाद क्या हुआ? इसके बाद सरकार ने प्लानिंग कमीशन बनाया, तो प्लानिंग कमीशन ने फर्स्ट प्लान को रिलीज कर दिया। তাহলে প্রথম প্ল্যান রিলিজ হয়ে গেল, দেখো প্রথম প্ল্যান রিলিজ হয়ে গেল কবে রিলিজ হলো? 1951 থেকে 56, 1951 থেকে 56তে ফার্স্ট প্ল্যান রিলিজ হয়ে গেল। তাহলে এই ফার্স্ট প্ল্যানে যখন রিলিজ হচ্ছে, প্রাইম মিনিস্টার কে ছিল? প্রাইম মিনিস্টার ছিল আমাদের জওয়াহরলাল নেহরু। প্রাইম মিনিস্টার কে ছিল? না, জওয়াহরলাল নেহরু, 1951 সালে। এখানে যে দেখো টার্গেট গ্রোথ যেটা দিচ্ছে, 2.1% টার্গেট গ্রোথ ছিল শুরুতে, ধার্য করা হয়েছিল, টার্গেট রাখা হয়েছিল যে আমরা 2.1% পাবো। এই যে প্ল্যানটা, এই যে প্ল্যানটা, এটা হ্যারল্ড ডোমার মডেলের উপরে বেস করে তৈরি করা হয়েছে। এই জায়গাটা কিন্তু এক্সামে তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে হ্যারল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে কোন প্ল্যানটা তৈরি হয়েছে, মানে ফার্স্ট প্ল্যান এটা তৈরি হয়েছে হ্যারল্ড ডোমারের উপরে ভিত্তি করে। এই প্ল্যানে কিসের উপরে সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছিল? না, কৃষির উপরে সব থেকে বেশি এখানে গুরুত্ব দেওয়া হয়েছিল। যার ফলে এই প্ল্যানে কিন্তু প্রচুর পরিমাণে ড্যাম এবং ইরিগেশন তৈরি করা হয়েছিল, প্রচুর পরিমাণে ড্যাম তৈরি করা হয়েছে, সেচ কার্য তৈরি করা হয়েছে। ঠিক আছে, এই টাইমে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল 1952 সালে। কি প্রজেক্ট কি কি আছে দেখো ড্যাম গুলোর মধ্যে, এই প্ল্যানে অনুসারে ভাকরা নাঙ্গাল ড্যাম তৈরি করা হয়েছে, হীরাকুদ ড্যাম তৈরি করা হয়েছে, দামোদর ভ্যালি কর্पोरेशन এই प्लाने तैयारी करा है। चले, यहाँ पर क्या हुआ? फर्स्ट प्लान 1951 से लेकर 56 में, फर्स्ट 5 ईयर प्लान में किस अंदर लॉन्च किया गया? जवाहरलाल नेहरू। जवाहरलाल नेहरू इस टाइम पे प्राइम मिनिस्टर थे, ठीक है, जवाहरलाल नेहरू। इसका टारगेट जो रखा गया था, टारगेट ग्रोथ 2.1% इसका टारगेट ग्रोथ रखा गया था। किस प्लान के ऊपर बेस बनाकर इसको लॉन्च किया गया? ना, हैरोल्ड डोमर एक मॉडल था, इस मॉडल के ऊपर बेस करके इसको लॉन्च किया गया। किस सेक्टर पे ज्यादा ध्यान दिया गया? ना, एग्रीकल्चरल सेक्टर, ठीक है, एग्रीकल्चरल सेक्टर के ऊपर, कृषि कार्य के ऊपर इसमें ज्यादा फोकस किया गया। और इसी के चलते ज्यादा से ज्यादा डैम बनाया गया देश में, ज्यादा से ज्यादा इरिगेशन की चीजें बनाया गया। इसके अलावा कम्युनिटी डेवलपमेंट प्रोग्राम लॉन्च किया गया 1952 में। इसके साथ साथ देखो, ये भाखरा नांगल डैम बनाया गया, हीराकुद डैम बनाया गया, दामोदर वैली कॉर्पोरेशन भी यहाँ पर बनाया गया। अब सेकेंड 5 ईयर प्लान, सेकेंड 5 ईयर प्लान में क्या हुआ देखो, 1956 से 61 तक। आप थोड़ा सा समझना, पहले प्लान में, फर्स्ट प्लान में हम लोगों ने देखा कि एग्रीकल्चर, एग्रीकल्चर के ऊपर जोर दिया गया। तो सेकेंड प्लान ने इन लोगों ने क्या किया कि इंडस्ट्री के, चलो इंडस्ट्री के ऊपर, और वैसा वैसे इंडस्ट्री नहीं, मतलब हेवी वाला इंडस्ट्री, ठीक है, हेवी इंडस्ट्री के ऊपर जोर दिया गया, हेवी इंडस्ट्री के ऊपर इस पे जोर दिया गया। तो उसी के चलते देखो, उसी के चलते क्या किया गया कि स्टील प्लांट ऑफ एट भिलाई, दुर्गापुर, राउरकेला, ये सब बनाया गया। एक्सपेंशन ऑफ इंडियन रेलवे किया गया, मॉडर्नाइजेशन किया गया, नेशनल हाईवे डेवलपमेंट किया गया, इंस्टीट्यूट ऑफ मैनेजमेंट बनाया गया। ठीक है, ये जो प्लान था, इस प्लान को ड्राफ्ट किया था पीसी महलनबी। तो इसको पीसी महलनबी मॉडल भी कहा जाता है। তো সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে আমরা কি দেখছি না, 1956 থেকে 61, এই 1956 থেকে 61 এ সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে, প্রথম 5 ইয়ার প্ল্যানে আমরা দেখছি যে এগ্রিকালচার মানে কৃষি কাজের উপরে জোর দেওয়া হয়েছিল, ঠিক আছে, প্রথম 5 ইয়ার প্ল্যানে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে কি করা হচ্ছে আমাদের? কল কারখানার উপরে জোর দেওয়া হচ্ছে, ঠিক আছে, কল কারখানা, কারখানার উপর জোর দেওয়া হয়েছিল বেশি বেশি করে। বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে, বড় বড় কলকারখানা তৈরি করা হচ্ছে, ঠিক আছে।
যেমন ভিলাই, আমাদের স্টিল প্ল্যান্টে ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লা এগুলো তৈরি করা হয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে কে এক্সপ্যান্ড করা হয়েছে, ভারতবর্ষে আরো বিভিন্ন জায়গায় রেলওয়ে কে পৌঁছে দেওয়া হয়েছে, রেলওয়ের মডার্নাইজেশন করা হয়েছে। আমাদের যে ন্যাশনাল হাইওয়ে গুলো, ঠিক আছে, ন্যাশনাল হাইওয়ে এনএইচ, সেই এনএইচ রোড গুলো তোমার ডেভেলপমেন্ট শুরু করে দেওয়া হয়েছে। আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এই টাইমে তৈরি করা হয়েছে। এই টাইমে টার্গেট গ্রোথ গ্রোথ নেওয়া হয়েছিল আমাদের 4.5%। আর এই টাইমে কিন্তু হয়েছিল কত, 4.27%। মানে কিছুটা দূরে আমরা আটকে গেছিলাম, কিছুটা দূরে, জাস্ট টার্গেট একটুর জন্য মিসে গেছে। বাট পুরোপুরি কিন্তু এটা আনসাকসেসফুল এই প্ল্যানটাকে বলা যাবে না। ঠিক আছে, নেক্সট। এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডে ধীরে ধীরে কি হচ্ছে, লাইসেন্স রাজ দেখা যাচ্ছে। কেন কি, কলকারখানা তৈরি করা হয়েছিল, কলকারখানা তৈরি করেছে, তো লাইসেন্স রাজ যদি তোমাকে জিজ্ঞাসা করে কখন তৈরি শুরু হয়েছে, 1947 থেকে এটা চলেছিল 1990 অব্দি, 1990 পর্যন্ত এটা চলেছিল। শুরু হয়েছিল কবে, 1947 সালে লাইসেন্স রাজ শুরু হয়েছিল। মানে তুমি কোনো একটা ফ্যাক্টরি তৈরি করতে গেলে বা কারখানা তৈরি করতে গেলে, ঠিক আছে, সেই কারখানার জন্য জমি নিতে হবে, তোমার সেই কারখানার জন্য তোমার এনভায়রনমেন্টের ক্লিয়ারেন্স নিতে হবে, সেই কারখানার জন্য আরো যেসব কাগজপত্র রয়েছে সেগুলো নিতে হবে। মানে মোদ্দা কথা, একটা তোমার টোটাল লাইসেন্সের প্রয়োজন। এই যে লাইসেন্স রাজ, এবার এই লাইসেন্স নিতে গিয়ে সরকারি ঝামেলা কি হচ্ছে না, যে দপ্তর গুলো ছিল সেই টাইমে, ঠিক আছে, সেইখানে গিয়ে তোমার যখনই তুমি যাচ্ছ তোমাকে বলছে ঘুষ দিতে হবে, পয়সা নিতে হবে, কাজ হচ্ছে না, কাজ করতে অনেক দেরি লাগছে, অনেক রকম কারণ হয়েছে। তাই জন্য এই টাইমটাকে বলা হয় লাল পিতর বেঁধন। ঠিক আছে, তো লাইসেন্স রাজ, এই একটা লাইসেন্স রাজের যুগ চলছিল, যার ফলে এটা কি এই লাইসেন্স রাজের কারণে এই যে গ্রোথটা ছিল, এই গ্রোথটা কিন্তু ধীরে ধীরে ডিক্রিজ হচ্ছিল। থার্ড ফাইভ ইয়ার প্ল্যান, এবারে আমরা আসছি থার্ড ফাইভ ইয়ার প্ল্যানে। কবে থেকে কবে হয়েছিল, 1961 থেকে 1966 পর্যন্ত। এই যে প্ল্যান হয়েছিল, এই প্ল্যানটার আরেকটা নাম কি ছিল, গ্যাডগিল প্ল্যান। ঠিক আছে, এই গ্যাডগিল প্ল্যানের সাইলেন্ট ফিচার কি ছিল, এখানে ইনিশিয়ালি এম করা হয়েছিল সেলফ রিলায়েন্স, শিফটেড দ্য ফোকাস টু ডিফেন্সে, এখানে ফোকাস শিফট করা হয়েছে। প্রমোট মিডিয়াম এন্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ছোট ছোট ইন্ডাস্ট্রি গুলোর উপরে ফোকাস করা হয়েছিল। সেলফ সাফিসিয়েন্ট ইন ফুড প্রোডাকশন, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন উইথ এ ফোকাস অন হেভি ইন্ডাস্ট্রি। এখানেও কিন্তু হেভি ইন্ডাস্ট্রির উপরে ফোকাস করা হয়েছে। তার মানে আমরা একটা দেখতে পাচ্ছি যে ফার্স্ট প্ল্যানে যদি আমাদের কৃষিতে বলে, কৃষি ফোকাস করা হয়েছিল। সেকেন্ড প্ল্যানে যদি শুধু আমাদের হেভি ইন্ডাস্ট্রি, ঠিক আছে, হেভি ইন্ডাস্ট্রির উপর করা হয়েছিল। থাर्ड प्लान কিন্তু এই দুটোকে মিলিয়েই করা হয়েছে। তাহলে यहाँ पर क्या बोला गया कि थर्ड प्लान किसके नाम पर बना गया, ये इसको गाडगिल प्लान भी बोला जाता है। इसका साइलेंट फीचर क्या था ना, वो देखो, इनिशियली एम एट सेल्फ रिलायंस के ऊपर बोला गया, इससे शिफ्टेड द फोकस टू डिफेंस की तरफ फोकस किया गया। प्रोमोट मीडियम एंड स्मॉल स्केल इंडस्ट्री, हेवी इंडस्ट्री के साथ साथ स्मॉल मीडियम एवं स्मॉल स्केल इंडस्ट्री के ऊपर भी फोकस किया गया। सेल्फ सफिशिएंट हम लोग हो सके फूड प्रोडक्शन में, इसका ध्यान रखा गया। रैपिड इंडस्ट्रियलाइजेशन का भी फोकस किया गया। यानी कि एक चीज देख लो कि यहाँ पर हम लोग फर्स्ट प्लान में एग्रीकल्चर के ऊपर तो हम लोग फोकस किया, एग्रीकल्चर के ऊपर फोकस किया। दूसरे प्लान में हम लोग हेवी इंडस्ट्री के ऊपर फोकस किया। लेकिन जब तीसरे प्लान आया, तब हम लोगों ने इन दोनों चीजों के ऊपर ही फोकस कर दिया। लेकिन प्रॉब्लम क्या हो गया, प्रॉब्लम देखो, 1962 में चाइना के साथ वॉर हो गया। उसके बाद पूरा देश में सूखा पड़ गया, भूखमरी फैल गई। ठीक, उसके बाद देखो इंडो पाकिस्तान वॉर भी हो गया 1965 में। यानी कि डॉट, एक तो सूखा पड़ गया, फूड शॉर्टेज हो गया, इंडिया चाइना का साथ युद्ध हो गया। उसके साथ साथ क्या हुआ, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যেও যুদ্ধ হয়ে গেছে। তাহলে এই যে প্ল্যানটা হচ্ছে থার্ড প্ল্যানে আমরা দেখবো যে এটা একটা টেক অফ স্টেজ ছিল। ঠিক আছে, টেক অফ স্টেজ মানে একটাতে আমরা কৃষি নিচ্ছি, একটাতে আমরা তোমার ইন্ডাস্ট্রি নিচ্ছি, এবং তিন নম্বরটা এসে আমাদের পুরো টেক অফ করতে যাচ্ছিলাম।
কিন্তু টেক অফ করতে গিয়ে কি হলো, ক্র্যাশ ল্যান্ডিং হয়ে গেল। কিরকম না, আমাদের ইন্দো চায়না ওয়ার হয়ে গেলো 1960-তে। তাছাড়া কি হলো, গোটা দেশে আমাদের তোমার আম, খাদ্য সংকট দেখা দিল। তার উপরে আবার আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেল 1965 সালে। যার ফলে এইটা কিন্তু পুরোপুরি ব্যর্থতায় पर्यवसित हो गया। तो इस समय में क्या हुआ, इस समय में लाल बहादुर शास्त्री ने जय जवान जय किसान का एक नारा दिया। क्या हुआ था यहाँ पर, यूएसए से मदद मांगा गया था। ठीक है, यूएसए से मदद मांगा गया था कि फूड, चलो भाई खाने पीने की चीजें दे दो। ठीक है, लेकिन उन्होंने क्या किया, सुअर के खाने वाले चीज, गेहूं को हम लोगों ने भेज दिया हम लोगों के पास, जिससे हम लोग का आत्मसम्मान में बहुत ज्यादा लग गया। तो जब हम लोग का जो लाल बहादुर शास्त्री जी थे प्राइम मिनिस्टर, उन्होंने क्या किया, जय जवान और जय किसान का नारा दिया। তো এখানে কি হয়েছে না, ইউএসএ আমাদের আমেরিকা, আমেরিকার কাছে যখন সাহায্য চাওয়া হয়েছিল যে আমাদের জন্য খাবার পাঠাও, তখন ওরা কি করেছিল না, শুয়োরে খাবার যে গমগুলো খায় ওদের ওখানে, সেই খাবারগুলো আমাদের দেশে পাঠিয়েছে, এবং যেটা আমাদের আত্মসম্মানে কিন্তু লেগেছিল। যার ফলে এখানে আমাদের লাল বাহাদুর শাস্ত্রী কি করছে, জয় জওয়ান এবং জয় কিষান একটা নারা দিয়ে দিল। এই নারার ফলে কি হচ্ছে না, আমরা গ্রিন রেভলিউশনে এন্ট্রি করছি, গ্রিন রেভলিউশনে এন্ট্রি করে গেলাম আমরা এখানে। কি আমরা নিজেরাই কি করছি না, আমরা ইন্ট্রোডিউস করলাম হাই ইয়াল্ডিং উইথ ভ্যারাইটিস, মানে উচ্চ ফলনশীল বীজ আমরা এখানে তৈরি করছি। কি তৈরি করছি, উচ্চ ফলনশীল বীজ। উচ্চ ফলনশীল এখানে বীজ আমরা তৈরি করছি। এক্সপেনশন ইরিগেশন ফেসিলিটিস, যে ইরিগেশন ফেসিলিটিস দেখতে পেয়েছিলে আমাদের ফার্স্ট 5 প্ল্যানে, সেটাকে আমরা এক্সপেন্ড করলাম। ইনক্রিজ দ্য ইউজ অফ ফার্টিলাইজার, প্রচুর পরিমাণে ফার্টিলাইজারের পরিমাণ বেড়ে গেল এবং পেস্টিসাইড বেড়ে গেল, যেটা কিনা আমাদের পরবর্তীকালে এইটা একটা আমাদের সমস্যা হয়ে গেল। ফলন তো আমাদের এখানে বাড়িয়ে দিল, কিন্তু সমস্যা কি করে দেওয়া হলো না, সমস্যা সৃষ্টি হলো যে এনভায়রনমেন্টাল কনসার্ন, কেন কি প্রচুর পরিমাণে কৃষকেরা কি করছে, প্রচুর পরিমাণে উৎপাদনের জন্য ফার্টিলাইজার দিচ্ছে জমিতে, তার সাথে সাথে পোকামাকড় যাতে না লাগে তার জন্য পেস্টিসাইড ইউজ করছে। যার ফলে কি হচ্ছে, মাটি যে উর্বরতা শক্তি, সেই উর্বরতা শক্তি কিন্তু ধীরে ধীরে ডিক্রিজ করতে লেগেছে। এই যে যখন ডিক্রিজ করে লেগে গেল, তখন কি হচ্ছে, জমিতে যে জলের পরিমাণ ছিল, ভূগর্ভস্থ যে জল, সেই জলের পরিমাণ কিন্তু আরো ডিক্রিজ করে গেল। যার ফলে কিন্তু ফলন ধীরে ধীরে দেখবো আমরা ওই জায়গাগুলোতে কিন্তু কমে আসতে লাগলো। ঠিক আছে, তো এইটা একটা কিন্তু প্রচুর পরিমাণে হেডেকে পরিণত হয়ে গেল। এছাড়া কি না, আমাদের ফার্টিলাইজার আমরা এই ওই টাইমে কিন্তু বাইরে থেকে আমরা আমদানি করতাম। ঠিক আছে, তো সেখানে আমাদের ফার্টিলাইজার একটা বার্ডেনে পরিণত হয়ে গেল, যে আমাদের প্রচুর পরিমাণে ফার্টিলাইজার লাগছে, ঠিক আছে, আমাদের পেস্টিসাইড লাগছে, সেইগুলোর জন্য আমাদের কিন্তু একটা এক্সট্রা বার্ডেন আমাদের দেশের ইকোনমিতে পড়ে গেল। আচ্ছা, সোশ্যালে আমাদের কিন্তু এই যে খাবারগুলো যেগুলো আমরা খেতে লাগলাম, সেই খাবারগুলো কিন্তু আমাদের হেলথ কে एफेक्ट करते लगे। तो एखाने तो क्या हुआ यहाँ पर, लाल बहादुर शास्त्री ने जय जवान जय किसान का नारा दिया और हम लोग ग्रीन रिवोल्यूशन में एंट्री ले ली। यहाँ पर क्या किया, हाई यील्डिंग हम लोग वेराइटीज का जो बीज है वो हम लोग इस्तेमाल करने लगे। इसके साथ साथ इरिगेशन का फैसिलिटीज हम लोगों ने बढ़ा दिया, इंक्रीज किया फर्टिलाइजर का और पेस्टिसाइड का। इन सब चीजों को जैसे ही हम लोग ने यूज शुरू किया, तो हम लोग कुछ चैलेंजेस के सामने आ गए। क्या क्या चैलेंज था, फर्टिल एक तो फर्टिलाइजर का बहुत ज्यादा मात्रा में यूज करने से जो जमीन था उसका जो उर्वर क्षमता था वो खो गया। जो पेस्टिसाइड के बदले पेस्टिसाइड और फर्टिलाइजर यूज किया गया था, जो ज्यादा से ज्यादा फसल उगाने में, तो उसके कारण क्या हुआ, जो जमीन के नीचे जो पानी था ना, वो और नीचे ज्यादा नीचे चला गया। इकोनॉमी के ऊपर भी ये ज्यादा से ज्यादा हम लोग बर्डन एक क्रिएट हो गया। क्यों, क्योंकि हम लोग फर्टिलाइजर को भी बाहर से इंपोर्ट करते थे, पेस्टिसाइड्स को भी इंपोर्ट हम लोग बाहर से करते थे, तो जिससे इकोनॉमी भी हम लोग का डिस्टर्ब हो गया।
साथ साथ ये जो हेल्थ है हम लोग का, ये हेल्थ भी हम लोग खराब होने लगे, क्योंकि ज्यादा मात्रा में वो जो फसल में जो फर्टिलाइजर और पेस्टिसाइड यूज करने लगे, उसके कारण जो हेल्थ हम लोग का था वो भी इश्यू दिखने लगी। ठीक है। इसके बाद हम लोग ने क्या किया, डायरेक्ट 5 ईयर प्लान में ना जाकर प्लान हॉलीडे का सहारा लिया। ये प्लान हॉलीडे का रीजन क्या हुआ कि एक तो भारत पाकिस्तान युद्ध हो गया, एक सूखा पड़ गया, एक जो इस टाइम पे ना इतना दो दो युद्ध होने के कारण जो इंडियन रुपी था ना, वो उसका जो मूल्य था वो डिवैल्यूड हो गया। डॉलर के वजह, डॉलर से सामने इंडियन रुपी गिर गया। तो ये एक कारण था। शॉर्टफॉल इन प्लान रिसोर्सेस एंड फंडिंग में भी प्रॉब्लम हो गया। तो यहाँ पर कुछ स्कीम, छोटा छोटा स्कीम लिया गया था, इसीलिए प्लान हॉलीडे में की प्रोग्राम एंड स्कीम लिया गया, जैसे कि हाई यील्डिंग वैरायटी जो प्रोग्राम लिया गया स्कीम, ठीक है, मतलब अच्छे किस्म के बीज को इस्तेमाल किया गया। इंटेंसिव इंटेंसिव एग्रीकल्चरल डेवलपमेंट प्रोग्राम इसका लिया गया। एक्सपोर्ट इंपोर्ट पॉलिसी भी यहाँ पर उस टाइम पे थोड़ा बहुत लिया गया। তো কি হয়েছে এখানে না প্ল্যান হলিডে, ঠিক আছে, প্ল্যান হলিডেতে আমরা দেখবো যে এই যে প্ল্যান হলিডে নেওয়া হয়েছিল এর কারণ কি ছিল। কারণ তো প্রথমে আমি বললাম যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেছে একটা। আচ্ছা, ভারতে খরার সিচুয়েশন এসে গেছিল, ভারতের যে মুদ্রা ছিল সেই মুদ্রার অবমূল্যায়ন হয়ে গেছে, ডলারের তুলনায় আমাদের যে মুদ্রা সেটা আমাদের পড়ে গেছে। ঠিক আছে। আর কি হয়েছে না আমাদের ফান্ডিং এর প্রয়োজন হয়ে গেছে, অর্থর প্রয়োজন হয়ে গেছে, যেখানে আমরা যত পরিমাণে টাকা পয়সা দরকার ছিল সেই পরিমাণে অর্থ আমাদের হাতে সেই সময় ছিল না। তো এই টাইমে আমাদের প্রোগ্রাম নেওয়া হয়েছে, আমাদের উচ্চ ফলনশীল বীজ নেওয়া হয়েছে, ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নেওয়া হয়েছে। এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি, মানে আমাদের এক্সপোর্ট কিভাবে করব, ইম্পোর্ট কতটা করব, এর একটা পলিসি এর উপরে নেওয়া হলো। এবার আসবো আমরা 4th 5 ইয়ার প্ল্যান। এই যে 4th 5 ইয়ার প্ল্যান নেওয়া হয়েছে, দেখো 69 থেকে আমাদের 74 অব্দি এই প্ল্যানটা আমাদের চলেছিল। এইখানে টার্গেট কত নেওয়া হয়েছে না, টার্গেট হচ্ছে 5.7%। আমাদের এখানে টার্গেট আমরা ধার্য করেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, আমরা এতটা টার্গেট আছে, আমরা পৌঁছে যেতে পারবো। তো সেই কারণে এটা বেসড কে, এই প্ল্যানটা যে বেসড অন কিসের উপর বেসড ছিল না, অশোক রুদ্রা মেনন মডেল এবং গ্যাটগিল ফর্মুলার উপরে এই প্ল্যানটা বেসড ছিল। ফর দা ডিস্ট্রিবিউশন অফ প্ল্যান ট্রান্সফার অ্যামং দ্য স্টেট, তাহলে এখানে স্টেট কেও ইনভলভ করা হয়েছে। ফোকাস কিসে দিয়েছিলাম না, ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, ফ্যামিলি প্ল্যানিং এক্সেট্রার উপরে আমরা ফোকাস দিয়েছিলাম। থিম কি ছিল না, growth with stability and progressive achievement of self-reliance, growth with stability and progressive achievement of self-reliance, এর এই তিনটার উপরে আমরা এখানে জোর দিয়েছিলাম থিমের উপরে। এখানে কি কি প্রজেক্ট চালু করা হয়েছিল এই প্ল্যানের আন্ডারে না, গ্রিন রিভলিউশন অ্যাজ এ গভর্নমেন্ট প্রজেক্ট, এটাকে চালু তো চলছিল, এটাকে আরো বেশি প্রমোট করা হচ্ছে। এবং সব থেকে মেজর জিনিস যে 4th 5 ইয়ার প্ল্যানে আমাদের ন্যাশনালাইজ করা হয়েছিল 14টা ব্যাংক। কোশ্চেন জিজ্ঞাসা করে আমাদের এক্সামে, 14টা ব্যাংক কখন ন্যাশনালাইজ হয়েছে, 1969-এ আমাদের 14টা ব্যাংক ন্যাশনালাইজেশন হয়ে গেছিল। কোন প্ল্যানে যদি জিজ্ঞাসা করে, 4th 5 ইয়ার প্ল্যানে 1969-এ এটা হয়েছিল। এই টাইমে তোমার অয়েল ক্রাইসিস দেখা দিয়েছিল গোটা ওয়ার্ল্ডের মধ্যে 1973-তে। তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন হচ্ছে এখানে তৈরি করা হয়েছিল, ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা আমাদের দেশে। ওখানে 1974-এ কি হয়েছে, স্মাইলিং বুদ্ধা, কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে, ইকোনমিক্স এর ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে যে স্মাইলিং বুদ্ধা কোন প্ল্যানের আন্ডারে হয়েছিল। তোমার 4th 5 ईयर प्लान अंडर হয়েছিল এবং 1974-এ। चले हम लोग यहाँ पर क्या देखे, यहाँ पर हम लोग जो देखे कि 4th 5 ईयर प्लान कब हुआ था, हम लोग 1969 से लेकर 1974 के बीच में 4th 5 ईयर प्लान था। यहाँ पर जो टारगेट ग्रोथ लिया गया था 5.7% इसका टारगेट ग्रोथ लिया गया था, लेकिन यहाँ पर क्या हुआ, कुछ प्रॉब्लम हो गया, जिसके कारण एक्चुअल जो ग्रोथ था वो क्या हुआ, कम हो गया, 3.30% हुआ। बेस्ड ऑन ये मॉडल जो किसके ऊपर बेस्ड ऑन, कौन बनाया था ना, अशोक रुद्रा मेनन मॉडल एवं गैडगिल फॉर्मूला के ऊपर इसको तैयार किया गया।
फॉर द डिस्ट्रीब्यूशन ऑफ प्लान ट्रांसफर अमंग द स्टेट, स्टेट के स्टेट्स को भी यहाँ पर बुलाया गया। ठीक है, फोकस किसमें किया गया ना, डिस्ट्रीब्यूशन ऑफ वेल्थ एंड फैमिली प्लानिंग के ऊपर भी फोकस किया गया। इसका जो थीम था ये ग्रोथ विद स्टेबिलिटी एंड प्रोग्रेसिव अचीवमेंट ऑफ सेल्फ रिलायंस, ये पूरा थीम था। थीम को याद रखिएगा, ग्रोथ विद स्टेबिलिटी एंड प्रोग्रेसिव अचीवमेंट ऑफ सेल्फ रिलायंस। प्रोजेक्ट इसमें क्या क्या लिया गया था, प्रोजेक्ट एक तो था ग्रीन रिवोल्यूशन, तो चल ही रहा था। ठीक है, थर्ड प्लान में वो जो शुरू हुआ था वो अभी भी चल रहा था। और सबसे मेजर जो पोर्शन था वो 14 बैंक को नेशनलाइज कर दिया गया। कब किया गया, 1969 में। ठीक है, 1969 में, ये याद रखना कि 14 मेजर जो बैंक है ना उसको नेशनलाइज कर दिया गया। तारापुर एटॉमिक पावर स्टेशन को इस्टेब्लिश किया गया फर्स्ट न्यूक्लियर प्लांट के तहत। पोखरण में 1974 में स्माइलिंग बुद्धा ऑपरेशन लॉन्च किया गया, यानी कि पारमाणविक विस्फोरण घटाया गया। इसके बाद 5 इयर्स प्लान। 5 इयर्स प्लान कब शुरू हुआ, 1974 से लेकर 79 में के बीच 5 इयर प्लान, जहां सर इंदिरा गांधी जी ने गरीबी हटाओ इसका स्लोगन दिया था। बहुत ज्यादा फेमस स्लोगन था। ठीक है, टारगेट ग्रोथ रेट था 4.4%। देखिए अचीव यहाँ से शुरू हुआ, अचीव करना क्या हुआ, 4.8%। थोड़ा बहुत अचीव, बहुत ज्यादा मतलब टारगेट से थोड़ा बहुत ऊपर आ गया था। प्लान बनाया किसने, डीपी धर ने इस प्लान को बनाया। थीम के फोकस इसमें क्या था ना, एम्प्लॉयमेंट का फोकस किया गया, प्रोवर्टी के फोकस किया गया, प्रोवर्टी इरेडिकेशन, इसीलिए गरीबी हटाओ इसका स्लोगन दिया गया था। सोशल जस्टिस के ऊपर भी स्लोगन दिया गया। ठीक है, सोशल जस्टिस इसको भी फोकस रखा गया। थीम में क्या था, थीम था रिमूवल ऑफ प्रोवर्टी, यानी कि गरीबी हटाओ एंड अटेनमेंट ऑफ सेल्फ रिलायंस। स्कीम की चलो এই টাইমে देखो आईसीडीएस, आईसीडीएस यहाँ पर लॉन्च किया गया 1975 में। 20 पॉइंट प्रोग्राम 1975 में लॉन्च किया गया। मिनिमम नीड प्रोग्राम एमएनपी ये भी लॉन्च किया गया। बट क्या क्या हुआ बाद में 1978 को, कब, 1978 टाइम को याद रखना। इस टाइम में इस प्लान को कैंसिल कर दिया गया, टर्मिनेट कर दिया गया, किसके द्वारा, जनता दल के द्वारा। ठीक है, इस टाइम में इसको कैंसिल कर दिया गया। তো আমি কি বললাম না, ফিফথ 5 ইয়ার যে প্ল্যানটা ছিল সেই প্ল্যান শুরু কবে হয়েছিল না, সেই প্ল্যান শুরু হয়েছিল আমাদের 1974 থেকে 1979 পর্যন্ত। টার্গেট কত ছিল 4.4% এবং অ্যাচিভ করা হয়েছিল 4.8%। ফোকাস দেখো, ফোকাস এখানে কি ছিল না, এমপ্লয়মেন্টের উপর ফোকাস ছিল। প্রথম তো এমপ্লয়মেন্টের উপর ফোকাস ছিল, প্রভার্টি ইরিডিকেশন মানে আমাদের দারিদ্র দূরীকরণের উপরে ফোকাস ছিল, লোকেদের কর্মসংস্থান যাতে দিতে পারে তার উপরে ফোকাস ছিল, এবং সোশ্যাল জাস্টিসের উপরে ফোকাস ছিল। সেই কারণে থিম কি রাখা হলো না, রিমুভাল অফ পভার্টি মানে গরিবি হটাও, এই স্লোগানটা দেওয়া হলো ইন্দিরা গান্ধী টাইমে। ঠিক আছে, এন্ড কি করা হলো না, অ্যাটেনমেন্ট অফ সেলফ রিলায়েন্স। এটা প্ল্যানটা লঞ্চ কে করেছিল, ডিপি ধর। স্কিম কি ছিল দেখো, এই টাইমে কি হচ্ছে না, আইসিডিএস, এই আইসিডিএস কে লঞ্চ করা হয়েছে, যেটা দেখবে এখন বর্তমানে এক্সাম একবার নেওয়া হলো, আবার এক্সাম নেওয়া হবে। ঠিক আছে, এইটা লঞ্চ করা হচ্ছে 1975 এর মধ্যে। 20 পয়েন্ট প্রোগ্রাম এখানে লঞ্চ করা হয়েছে 1975 এ। আর মিনিমাম নিডস প্রোগ্রাম একটা এখানে লঞ্চ করা হয়েছে। কিন্তু এখানে 5 ইয়ার্স প্ল্যানটা, ফিফথ 5 ইয়ার প্ল্যান শেষ হওয়ার আগে 1978-এ এই প্ল্যানটাকে জনতা দলের দ্বারা এই প্ল্যানটাকে ক্যান্সেল করে দেওয়া হয়, টার্মিনেট করে দেওয়া হয়। সরকার চালু করেছিল কংগ্রেসের সরকার বা ইন্দিরা গান্ধীর সরকার, এবার এটাকে শেষ টার্মিনেট কে করলো, জনতা দল গভর্নমেন্ট। তাহলে যদি কোশ্চেন ইনকেস তোমাকে যদি কোশ্চেন জিজ্ঞাসা করে যে কোন প্ল্যানটা 1 বছর আগেই শেষ হয়ে গেছিল, তাহলে ফিফথ 5 ইয়ার প্ল্যানটা কিন্তু 1 বছর আগেই শেষ হয়ে গেছিল। এরপরে শুরু হয়েছে তোমার রোলিং প্ল্যান। রোলিং প্ল্যানে কি করা হচ্ছে না, আমাদের বলা হচ্ছে দিস ওয়াজ এ পিরিয়ড অফ ইনস্টেবিলিটি।
জনতা পার্টি হচ্ছে গভর্নমেন্ট রিজেক্টেড দ্য ফিফথ প্ল্যান, আমরা আগেই দেখলাম ফিফথ প্ল্যান রিজেক্ট করে দেওয়া হলো এবং ইন্ট্রোডিউস করছে নিউ 6 5 year প্ল্যান। দিস প্ল্যান ইন টার্ন ওয়াজ রিজেক্টেড বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। যখন আবার সরকার চেঞ্জ হচ্ছে তখন তারা আবার এটাকে ক্যান্সেল করে দেওয়া হলো 1980 সালে। ইন্দিরা গান্ধী রিইলেকশন করে আবার এই জিতে গেছিল। A rolling plan is one in which the effectiveness of the plan is evaluated annually and a new plan is created the following year based on this evaluation। তার মানে এটা হচ্ছে প্রত্যেক বছর একটা করে প্ল্যান, এই রোলিং প্ল্যান মানে হচ্ছে প্রতি বছর একটা করে নতুন প্ল্যান আনার সিদ্ধান্ত নেওয়া হলো। As a result, throughout this plan, both the allocation and target are updated। ফোকাস কিসে করা হয়েছিল? না আমাদের এমপ্লয়মেন্ট এন্ড পার ক্যাপিটা ইনকাম যাতে বাড়ে সেটার উপর ফোকাস করা হয়েছিল। স্কিম কি করা হয়েছে? আইআরডিপি, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর রুরাল ডেভেলপমেন্টের জন্য 1978 চালু করা হলো। এরপর ট্রাইসেম ফর রুরাল ইউথ ইন 1979 এটা চালু করা হলো এজ গ্রুপ 18 থেকে 35 বছরের एज ग्रुपेर জন্য এটা এখানে चालू करा হয়েছে। तो रोलिंग प्लान के बारे में जनता गवर्नमेंट ने क्या किया? आकर ही फिफ्थ प्लान को कैंसिल कर दिया। उन्होंने नेक्स्ट प्लान चालू किया तो इंदिरा गांधी सरकार ने उसको कैंसिल कर दिया। तो मेनली जो फोकस इस प्लान में रोलिंग प्लान में लिया गया था वो क्या था? एम्प्लॉयमेंट एंड पर कैपिटा इनकम को हमें बढ़ाना है। दो स्कीम यहाँ पर लॉन्च किया गया है, बहुत ज्यादा इंपॉर्टेंट है। एक तो आईआरडीपी स्कीम इंटीग्रेटेड रूरल डेवलपमेंट प्रोग्राम था, और ट्राइसम यानी फॉर रूरल यूथ के लिए इन 1979 में इसको लॉन्च किया गया 18 से लेकर 35 ईयर्स के बीच के यूथ के लिए। नेक्स्ट, अब 6 5 year प्लान। 6 5 year प्लान को अप्रूव किया किसके द्वारा? एनडीसी। ये एनडीसी क्या था? नेशनल डेवलपमेंट काउंसिल। एनडीसी का फुल फॉर्म है नेशनल डेवलपमेंट काउंसिल। इसको एस्टेब्लिश कब किया गया था? 1952 में। यानी कि फर्स्ट 5 year प्लान के द्वारा जब फर्स्ट 5 year प्लान नेशनल प्लानिंग कमीशन ने एस्टेब्लिश किया तब कुछ चीजें छूट गया था, कुछ गलती हो गया था, जिसकी वजह से 1952 में एनडीसी को बनाया गया। एनडीसी को बनाया गया। तो ये अब क्या होता है? नेशनल प्लानिंग कमीशन क्या करता है? ये प्लानिंग बनाता है और एनडीसी को अप्रूव करता है। एनडीसी में क्या किया गया? सभी स्टेट्स को यहाँ पर रखा गया, ठीक है, बुलाया गया कि आओ बताओ तुम लोग को परेशानी क्या है, जिसे हम लोग उसको 5 years प्लान में एडॉप्ट कर सके। तो इस प्लान में हम लोग देखेंगे कि जो नेहरू का जो सोशलिज्म था ना नेहरू जी का, उसका ये एंड हो गया इस टाइम पीरियड में। इसका जो टारगेट था 5.2 था, लेकिन इसको अचीव किया 5.7 में। तो इसका फोकस जो था इंडस्ट्रियल ग्रोथ के ऊपर फोकस था, फैमिली प्लानिंग के ऊपर फोकस था, पॉपुलेशन कंट्रोल के ऊपर बहुत ज्यादा फोकस किया गया था, पॉपुलेशन कंट्रोल, ठीक है, टू डेवलप द इंडिजिनियस एनर्जी सोर्सेस एंड इफिशिएंट एनर्जी यूजेस के ऊपर भी फोकस किया गया। प्रोजेक्ट क्या था? नाबार्ड, ठीक है, ये नाबार्ड का एस्टेब्लिशमेंट यहाँ पर हुआ था। विशाखापत्तनम स्टील प्लांट, भद्रावती स्टील प्लांट इसी टाइम पे बिल्ड हुआ था। তাহলে সিক্স প্ল্যান কি করছে না 6 5 year প্ল্যান অ্যাপ্রুভ করছে এনডিসি। আমরা দেখি যে এনডিসি তৈরি কবে হয়েছিল? 1952 সালে। আমরা দেখলাম যে 1952 সালে এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলকে তৈরি করা হয়েছিল ফার্স্ট 5 year প্ল্যানের ওই টাইমে। ফার্স্ট 5 year প্ল্যান আমরা দেখেছিলাম 1951 সালে তৈরি করা হয়েছিল, ঠিক আছে। তাহলে ওই 1951 সালে ফার্স্ট 5 year প্ল্যান তৈরি করার পরে দেখা গেল কিছু ভুল ভ্রান্তি হয়েছে, ঠিক আছে। তো সেখানে কি করা হচ্ছে? দেখা গেল যে স্টেট গুলোকে তো আমরা অ্যাডই করিনি, গোটা দেশের জন্য প্ল্যানিং করা হচ্ছে অথচ আমরা স্টেট গুলোকে অ্যাড করিনি। তাহলে স্টেট গুলোর যে প্রবলেম সেটাকে কে সলভ করবে? তখন এই এনডিসি তৈরি করা হলো এবং এনডিসির মধ্যে স্টেট গুলোকে এন্ট্রি দেওয়া হলো যাতে স্টেট গুলো তার নিজের নিজের জিনিস দাবি করতে পারে। ফোকাস কি করা হচ্ছে না ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের উপর ফোকাস করা হচ্ছে, ফ্যামিলি প্ল্যানিং এর উপর ফোকাস করা হচ্ছে, পপুলেশন কন্ট্রোলের উপর ফোকাস করা হচ্ছে,
প্রজেক্ট কি ছিল আমাদের এখানে? নাবার্ড 1982 সালে নাবার্ড তৈরি করা হয়েছিল এবং বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট এবং ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট এখানে তৈরি করা হয়েছে। 7 5 ইয়ার প্ল্যান। 7 5 ইয়ার প্लान আমাদের কবে হয়েছিল? 1985 থেকে 1990, 1985 से लेकर 1990 के बीच में 7 5 ईयर प्लान को लिया गया। फोकस क्या था यहाँ पर? साइंस एंड टेक्नोलॉजी के ऊपर फोकस था, फूड ग्रेन प्रोडक्शन के ऊपर फोकस किया गया था, वर्क एंड प्रोडक्टिविटी के ऊपर फोकस किया गया था, सोशल जस्टिस के ऊपर फोकस किया गया। তাহলে এখানে ফোকাস কিসের উপরে ছিল? না, আমাদের ফোকাসটা ছিল সায়েন্স এবং টেকনোলজির উপরে, ঠিক আছে। ফুড গ্রেন প্রোডাকশনের উপরে ফোকাস করা হয়েছিল। আর একটা হচ্ছে আমাদের ওয়ার্ক এন্ড প্রোডাক্টিভিটির উপরে ফোকাস করা হয়েছিল। সোশ্যাল জাস্টিস এর উপরে এই টাইমে 7 5 ইয়ার প্ল্যানে ফোকাস করা হয়েছিল। স্কিম কি কি ছিল? না, জহর रोजगार योजना शुरू করেছিল 1989 जहर रोजगार योजना लॉन्च किया गया 1989 को। नेशनल ड्रिंकिंग वाटर मिशन शुरू किया गया था 1986 से। ন্যাশনাল ড্রিঙ্কিং ওয়াটার মিশন শুরু করা হয়েছিল। এবং ব্লু রিভলিউশন মাছলি উৎপাদন, ঠিক আছে, মাছ চাষ, ঠিক আছে, ব্লু রিভলিউশন হচ্ছে মাছ চাষ, এটার উপরে আমাদের এখানে 7 প্ল্যানে জোর দেওয়া হয়েছিল। এরপরে অ্যানুয়াল প্ল্যান। অ্যানুয়াল প্ল্যান নেওয়া হয়েছিল 1990 থেকে 92, 2 বছরের জন্য অ্যানুয়াল প্ল্যান নেওয়া হয়েছিল। কি বলছে দেখো, 8 5 year plan was not introduced in 1990 and the following years 90 to 91 and 91 to 92 were treated as annual plan। इसको annual plan के रूप में ही ट्रीट किया गया। तो कोई 8 5 year plan এখানে আমাদের 8 5 year plan নেওয়া হয়নি। 1990 থেকে 91 এবং 1991 থেকে 92 এখানে শুধুমাত্র অ্যানুয়াল প্ল্যান নেওয়া হয়েছিল। দিস ওয়াজ লার্জলি বিকজ অফ দ্য ইকোনমিক ইনস্টেবিলিটি। এখানে আমাদের দেশের যে ইকোনমিক কন্ডিশন ছিল না, সেটা খুব খারাপ হয়ে গেছিল, ठीक है। इकोनॉमिक कंडीशन खूब खराब, यहाँ पे ना इकोनॉमिक कंडीशन जिसका बहुत ज्यादा खराब हो गया था कि देश को चलाने के लिए जो पैसा था ना, वो ज्यादा दिन का मौजूद नहीं था। तो एक यहाँ पर क्या हुआ? इंडिया फेस ए क्राइसिस ऑफ फॉरेन एक्सचेंज रिजर्व ड्यूरिंग दिस टाइम। तो इसीलिए क्या हुआ? लिबरलाइजेशन, प्राइवेटाइजेशन एंड ग्लोबलाइजेशन, एलजीपी, इस मॉडल का इंट्रोड्यूस किया गया था प्राइम मिनिस्टर पीवी नरसिम्हा राव के द्वारा। ये देखिए, देखो पीवी नरसिम्हा राव एवं डॉक्टर मनमोहन सिंह 1991 में wane এখানে एलपीजी मॉडल, एलपीजी मॉडल यहाँ पर इंट्रोड्यूस किया गया था। एलपीजी मॉडल फुल फॉर्म देওয়া হয়েছে দেখো, লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন এন্ড প্রাইভেটাইজেশন। মানে এল হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন। নেক্সট হয়ে যাচ্ছে আমাদের 8 5 year প্ল্যান 1992 থেকে 1997 পর্যন্ত। গ্রোথ কত ছিল এখানে? টার্গেট क्या था? 5.6%। তো টার্গেট ছিল 5.6%, কিন্তু অ্যাকচুয়াল যে গ্রোথ দেখা দিয়েছে দেখো 6.7%। एक्चुअल ग्रोथ का क्या था ना? 6.7%। थीम क्या था ना? थीम था यहाँ पर देखो, फिस्कल एंड इकोनॉमिक रिफॉर्म इंक्लूडिंग लिबरलाइजेशन। ফোকাস কি ছিল? ফোকাস ছিল এলপিজি মডেল, আগেই বললাম। হিউম্যান ডেভেলপমেंट विल बी द अल्टीमेट गोल ऑफ 8 प्लान। रिजल्ट क्या था यहाँ पर? रिजल्ट था न्यू इंडस्ट्रियल पॉलिसी यहाँ पर लिया गया था 1991 को। তাহলে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি কখন নেওয়া হলো? 1991 এ। फेमस এখানে কিছু কিছু স্কিম ছিল, যেমন মিড ডে মিল। देखो, एक तो मिड डे मील चालू हुआ था 1995 में। दूसरा था क्या? रूरल इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट फंड यहाँ पर शुरू हुआ था 1995 में। पब्लिक डिस्ट्रीब्यूशन स्कीम पीडीएस 1992 में। नेशनल सोशल असिस्टेंस प्रोग्राम ये चालू हुआ था 1995 में। प्राइम मिनिस्टर रोजगार योजना চালু হয়েছিল 1993 সালে। ন্যাশনাল রিনিউয়াল ফান্ড কবে চালু হয়েছে? 1992 সালে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি আইডিএফসি চালু হয়েছিল 1997 সালে। প্রজেক্ট কি ছিল এখানে? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এটা একটা প্রজেক্ট এখানে চালু করা হয়েছিল। अब 9 5 year प्लान कब से कब? 1997 से लेकर 2002 तक। इसमें फोकस क्या था?
फोकस था एग्रीकल्चर रूरल डेवलपमेंट के ऊपर फोकस था, एजुकेशन के ऊपर फोकस था, एम्प्लॉयमेंट के ऊपर फोकस था, पॉपुलेशन कंट्रोल के ऊपर भी यहाँ पर फोकस था। তাহলে ফোকাস দেখো এখানে ফোকাসটা দেখো, ফোকাস কিন্তু কিন্তু ছিল এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্ট এর উপরে ফোকাস ছিল। এডুকেশন কে এখানে কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল, এডুকেশনের উপরে ফোকাস দেওয়া হয়েছিল, এমপ্লয়মেন্ট যাতে লোকেরা পায়, এমপ্লয়মেন্ট জেনারেট করতে করা যাতে যাতে করা যেতে পারে সেই জন্য জোর দেওয়া হয়েছিল, পপুলেশন কন্ট্রোলের উপরে জোর দেওয়া হয়েছিল। थीम এখানে क्या था, थीम था ग्रोथ विथ सोशल जस्टिस एंड इक्वालिटी, ग्रोथ विथ सोशल जस्टिस एंड इक्वालिटी। स्कीम क्या क्या था, प्रधानमंत्री ग्राम सड़क योजना लॉन्च হয়েছিল 2000 সালে, सर्व शिक्षा अभियान 2001, जौहर ग्राम समृद्धि योजना और फूड फॉर वर्क प्रोग्राम, 9 5 ईयर प्लान है। ये सारे के सारे स्कीम এগুলো টোটাল স্কিম গুলো এগুলো ছিল। এবার আসবো 10th प्लान। 10th प्लान में क्या था, कब से कब था, 2002 से लेकर 2007, এই টাইম পিরিয়ডে হচ্ছে 10th 5 ईयर প্ল্যান। ফোকাস কিসে ছিল, দেখো ফোকাস ছিল আমাদের 8% জিডিপি পার ইয়ারে দরকার, reduction of poverty, reduction of poverty rate by 5% by 2007, reduction of the illiteracy and infant mortality, এগুলোর উপরে যাতে এগুলোকে কম করা যায় তার উপরে এখানে ফোকাস দেওয়া ছিল। স্কিম কি কি ছিল না, স্কিম ছিল দেখো ভারত নির্মাণ 2005 ফর রুরাল इंफ्रास्ट्रक्चर, JNNURM, ये जो स्कीम था 2005 में इसका लॉन्च किया गया था। नेशनल रूरल হেলথ মিশন 2005-এ এটা তৈরি করা হয়েছিল। NREGA এনরেগা যেটা 2006-এ এটা চালু করা হয়েছিল, গ্যারান্টি রাইট টু ওয়ার্ক বাই প্রোভাইডিং অ্যাট লিস্ট 100 ডেজ ওয়ার্ক, 100 দিনের কাজের কথা এখানে বলা হয়েছিল। তাহলে এখানে যে টার্গেট ছিল সেটা ছিল 8.1% এবং অ্যাচিভ ছিল 7.7%, 10th 5 ईयर প্ল্যান। নেক্সট দেখো 11th 5 ईयर প্ল্যানের টার্গেট ছিল 9%, অ্যাচিভ হয়েছিল 8%। ফোকাস কিসে কিসে ছিল না, এমপ্লয়মেন্ট, रिडक्शन ऑफ लिटरेसी रेट को कम करना, अशिक्षता को कम करना, इनफैंट मोर्टालिटी रेट, অ্যামনেসিয়া এবং দা ওম্যান, এগুলোকে সব কম করার এখানে কথা বলা হয়েছে। ইট এম টু ইনক্রিজ দা এনরোলমেন্ট অফ হায়ার এডুকেশন, যাতে হায়ার এডুকেশনে এনরোলমেন্টটা ইনক্রিজ করা যায়। 18 থেকে 23 ইয়ারে অফ গ্রুপের মধ্যে ছিল, যাতে কত বছরের মধ্যে ধার্য করা হয়েছিল, 2011 থেকে 2012-র মধ্যে কি বলা হয়েছিল, 18 থেকে 23 বছরের যারা যুবকরা রয়েছে হায়ার এডুকেশনে যাতে এনরোল করে তারা বেশি বেশি পরিমাণে, সেটার কথা এখানে বলা হয়েছিল। প্রোভাইড ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার বাই 2009, তাহলে এখানে क्लीन ड्रिंकिंग वाटर ऊपर भी ध्यान दिया गया कि 2009 में हम ये सब कर देंगे। थीम क्या था ना, टुवर्ड द फास्टर एंड मोर इंक्लूसिव ग्रोथ, टुवर्ड फास्टर एंड मोर इंक्लूसिव ग्रोथ, ये एग्जाम में बार बार पूछा जाता है, ठीक है। 11th 5 ईयर प्लान, इसको याद रखना कि टुवर्ड फास्टर एंड मोर इंक्लूसिव ग्रोथ। इसके बाद इसमें कुछ स्कीम था, क्या स्कीम था, राष्ट्रीय स्वास्थ्य बीमा योजना, ये चालू किया गया था 2007 में, नेशनल फूड सिक्योरिटी मिशन 2007 में, राजीव आवास योजना 2009 और स्वावलंबन 2010 এখানে পেনশনের কথা এখানে বলা হয়েছে। তাহলে এই টোটাল চারটে হলো স্কিম। নেক্সটে যাব, তাহলে 12th প্ল্যানে আমরা চলে এসেছি 2012 থেকে 2000 আমাদের 17 পর্যন্ত। কি টার্গেট গ্রোথ রেট দেখো, রিয়েল জিডিপি 8%, আমাদের এগ্রিকালচারে 4% ধার্য করা হয়েছিল, আমাদের টার্গেট নেওয়া হয়েছিল ম্যানুফ্যাকচারিং এ 10%। সেখানে যেটা আমাদের যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি, আমাদের 8% দেখো রিয়েল জিডিপি, ঠিক আছে, 8% রিয়েল জিডিপি ইয়ে ফোকাস ছিল। আচ্ছা, তারপরে আর কি ছিল না, রিডাকশন অফ পভার্টি, ইনফ্যান্ট মর্টালিটি, ইলেকট্রিসিটি টু অল ভিলেজ,
এই জায়গাগুলো আমাদের কিন্তু ফোকাসে ছিল। তাহলে 8% আমাদের যাতে রিয়াল জিডিপি, যেটা 8% দেখবো রিয়াল জিডিপি, আমরা কিছু কয়েকদিনের মধ্যে আমরা জিডিপি ক্লাসটা করবো, ঠিক আছে। ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকামের আমরা ক্লাস নিয়ে আসবো, সেই ন্যাশনাল ইনকামের ক্লাসে এখানে রিয়াল জিডিপি, নমিনাল জিডিপি, এগুলো আমরা আলোচনা করব। তাহলে এখানে 8% আমাদের ধার্য করা হয়েছিল। আমাদের কম কিসে প্রভার্টি, দারিদ্র দূরীকরণের কথা এখানে বলা হয়েছে। ইনফ্যান্ট মর্টালিটি রেটের কথা এখানে বলা হয়েছে, যাতে কম করা যায়। ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি প্রত্যেকটা ভিলেজের মধ্যে যাতে ইলেকট্রিসিটি পৌঁছে যায় তার কথা বলা হয়েছে। প্রভার্টি রেট টু বি রিডিউস, এখানে 10% রিডিউসের কথা বলা হয়েছে দেন দ্য রেট এট দ্য এন্ড অফ 11th প্ল্যান। 11th প্ল্যানে যা ছিল তার থেকে 10% কমের কথা এখানে বলা হয়েছে। এখানে যাতে আমাদের স্কুলিং ইনক্রিজ করা যায় সেই উপরেও জোর দেওয়া হয়েছিল। প্রোভাইড অ্যাক্সেস টু ব্যাংকিং সার্ভিস টু 90% হাউস হোল্ডের কাছে এখানে পৌঁছে দেওয়ার কথা এখানে বলা হয়েছিল। রিডিউস করা হয়েছে IMR টু 25, MMR टू 1 एंड इंक्रीज चाइल्ड सेक्स रेशियो टू 950। तो 12 5 ईयर प्लान में हम लोगों ने देख लिया रियल जीडीपी 8% तक की बात किया गया था। एग्रीकल्चर में 4%, मैन्युफैक्चरिंग में 10%। तो इसमें हम लोग फोकस, हम लोगों का था जीडीपी में फोकस था 8% का। हम लोगों को जो प्रोवर्टी, जो गरीब लोग थे उसको बाहर निकलना चाहते थे वहां से, तो रिडक्शन ऑफ प्रोवर्टी ले आए, इन्फेंट मोर्टालिटी भी ले आए, और पूरे सब सभी जितने भी विलेज थे हम लोगों के देश में वहाँ इलेक्ट्रिसिटी पहुंचाने के बारे में वही बोला गया। स्कूलिंग जिससे कि इंक्रीज हो सके उसका ध्यान रखा गया। 90% हाउस होल्ड के घरों के पास जिसे बैंकिंग सर्विस उपलब्ध हो सबके पास, वो उसका देखा गया। चाइल्ड सेक्स रेशियो के ऊपर भी काम यहाँ पर किया गया। एवरी ईयर इंक्रीज द ग्रीन कवर बाय 1 मिलियन हेक्टर, ठीक है। जो ग्रीनरी था उसके ऊपर भी काम करने के बारे में बोला गया। थीम क्या था? फास्टर, सस्टेनेबल एंड मोर इंक्लूसिव ग्रोथ। इट वाज रिप्लेस्ड बाय नीति आयोग। नीति आयोग। तो इसी टाइम के क्या हुआ, लोकसभा के इलेक्शन हो गया, लोकसभा में बीजेपी जीत आया, जीत के आया। तो यहाँ पर नीति आयोग का एस्टेब्लिशमेंट हो गया, एस्टेब्लिशमेंट हो गया नीति आयोग का। तो यहाँ पर देखो एस्टेब्लिशमेंट हो गया नीति आयोग का। कब हुआ ना? 1 जनवरी 2015 को नीति आयोग का एस्टेब्लिशमेंट हो गया, और जो प्लानिंग कमीशन था उसको यहाँ पर खत्म कर दिया गया। प्लानिंग कमीशन इसको यहाँ पर खत्म कर दिया गया, ठीक है। तो अपन नीति आयोग क्रिएशन हैज टू হাব কল্ড, একটা একটা হচ্ছে কি টার্ম ইন্ডিয়া হাব, আর একটা হচ্ছে নলেজ অ্যান্ড ইনোভেশন হাব। এই দুটো এখানে তৈরি করা হয়েছিল। নেক্সট যেটাই আমরা দেখবো যে স্ট্রাকচার, স্ট্রাকচারে কি ছিল না? আমাদের স্ট্রাকচারের উপরে কি থাকছে? উপরে থাকছে দেখো আমাদের পিএম থাকছে ও সবার উপরে, ঠিক আছে, চেয়ারপারসন। পিএম হচ্ছে এখানে চেয়ারপারসন। ভাইস চেয়ারপারসন কে ছিল? অ্যাপয়েন্টেড বাই দা পিএম। ভাইস চেয়ারপারসন হচ্ছে আমাদের অ্যাপয়েন্টেড বাই দা পিএম। আচ্ছা, মেম্বার হচ্ছে আমাদের ফুল টাইম এবং পার্ট টাইম মেম্বার এখানে অ্যাড করা হয়েছে, ইনক্লুডিং এক্সপার্ট অ্যান্ড অফিসিয়াল। এক্স অফিসিও মেম্বার এখানে থাকছে ইউনিয়ন মিনিস্টার এবং সমস্ত চিফ মিনিস্টার স্টেটের, এবং সিইও এখানে অ্যাপয়েন্ট করা হবে আমাদের প্রাইম মিনিস্টারের দ্বারা। এই হলো তোমাদের টোটাল 5 ইয়ার্স প্ল্যান, ঠিক আছে। যারা যারা জিকে নিয়ে স্পেশাল ধ্যান দিতে চাও তারা, বা গাইডেंस নিতে চাইছো তারা আমাকে এই নম্বরে कॉल করে নিতে পারো। जो लोग जीके पढ़ना चाहते हो বা जीके में स्पेशल फोकस रखना चाहते हो वो लोग हम मुझे इस नंबर पर कॉल कर सकते हैं, ठीक है। अगर ये वीडियो आपको पसंद आया तो लाइक कीजिएगा और अपने दोस्तों के साथ शेयर कीजिएगा, जिससे ज्यादा से ज्यादा लोगों तक ये पहुंचे और उनको एग्जाम में काम में आए। थैंक यू। आज क्लास यहीं पे खत्म करते हैं।